বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা, উঠিবে চিত্ত করিয়া নৃত্য, বিস্তৃত হবে আপনা। টুটিবে বন্ধ মহা আনন্দ, নবসঙ্গীতে নূতন ছন্দ, হৃদয়ের সাগরে পূর্ণ চন্দ্র, জাগাবে নবীন বাসনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের বিশ্বনৃত্য কবিতা থেকে শুনছিলেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক নৃত্য দিবস। এই বিষয়ের উপর আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নৃত্যকলার সঙ্গে নিবিড়ভাবে জড়িত দুজন ব্যক্তি। উপস্থিত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতন, এবং আছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী অত্যন্ত জনপ্রিয় মুখ নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী রুমানা রশিদ ঈশিতা। চলুন কথা বলি তাদের সাথে। আমি কবিরুল ইসলাম রতনকে দিয়ে আসতে চাই যে এবছর আন্তর্জাতিক নৃত্য দিবসের বার্তায় মিখাইল বারিশনিকভ বলছেন, প্রায়শই বলা হয় যে নৃত্য অব্যক্ত বিষয় প্রকাশ করতে পারে। আমাদের আনন্দ, দুঃখ এবং হতাশা যা দৃশ্যমান হয় তা নৃত্যের মাধ্যমে উপশমিত হতে পারে। নৃত্য আমাদের সহানুভূতি জাগ্রত করতে পারে, ভালো কাজকে অনুপ্রাণিত করতে পারে এবং কোনো ক্ষতির পরিবর্তে নিরাময় আকাঙ্ক্ষা জাগাতে পারে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব এবং এবার আন্তর্জাতিক নৃত্য দিবসে বাংলাদেশে কী ধরনের আয়োজন হয়েছিল সে বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। শুরুতেই আমি আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশের নৃত্যপ্রেমীদের, আর বিশ্বে যারা অগণিত নৃত্য বোদ্ধা এবং নৃত্যপ্রেমী আছেন, নৃত্যশিল্পী, তাদেরকেও জানাচ্ছি আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা। আসলে আমরা সবাই জানি নাচ একটি আন্তর্জাতিক ভাষা। অভিব্যক্তির মাধ্যমেই কিন্তু আমরা নাচকে বিভিন্ন বিষয়ের প্রেজেন্টেশনে আমরা ফুটিয়ে তুলতে পারি। জি। তো সেক্ষেত্রে এখানে আমাদের দুঃখ, সুখ, হাসি, কান্না, আমাদের অব্যক্ত যেই অনুভূতিগুলো আমরা নাচের মুদ্রার মাধ্যমে এটা প্রকাশ করে থাকি। আর আমাদের দেশের যেই সাংস্কৃতিক ঐতিহ্য আছে হাজার বছরের, সেই ঐতিহ্যকেও আমরা যখন দেশের বাইরে নিয়ে যাই, সেই সময়টাও কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিল্পী এবং নৃত্যের বোদ্ধাদের সামনে যখন উপস্থাপিত হয় আমাদের প্রযোজনা, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কত সফলভাবে আমাদের এই অব্যক্ত ভাষাটুকু আমরা আমাদের দর্শকদের বুঝিয়ে দিয়েছি এবং আমরা আমাদের দেশের প্রতি যে মমত্ববোধ, ভালোবাসা, আমরা যে এই দেশের সংস্কৃতিকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, সেটা অবশ্যই অব্যক্ত অনুভূতিগুলো আমরা প্রকাশ করেছি যেসব জায়গায়, সেই জায়গাগুলোতে আমরা অত্যন্ত সফল হয়েছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এবারের আয়োজন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। আমরা তো, আপনি হয়তো জানেন কি না, আমি নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সহসভাপতি। ঈশিতাও আছে আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য। তো আমরা এবার বাংলাদেশে উদযাপন করেছি আমাদের আন্তর্জাতিক নৃত্য দিবস মহিলা সমিতিতে। খুব বর্ণাঢ্য করে আমরা এই অনুষ্ঠানটি সূচনা করেছি এবং বিভিন্ন দেশের নাচগুলো আমরা আমাদের বাংলাদেশের নাচের সাথে সংমিশ্রণ করে আমরা উপস্থাপন করেছি। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবার 2 দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব পালন করেছে, সেখানেও আমাদের অংশগ্রহণ ছিল। আর আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশনের যে বাংলাদেশের বিভাগীয় কমিটিগুলো আছে এবং আন্তর্জাতিক যে কমিটিগুলো আছে বিভিন্ন দেশে, তারাও একই সঙ্গে এই অনুষ্ঠান উদযাপন করেছে। খুব সুন্দর, সফলভাবে আমরা অনুষ্ঠানটি করতে পেরেছি। আচ্ছা, তো আমরা যদি রুমানা রশিদ ঈশিতার কাছে আসতে চাই যে 1988 সালে আপনি জাতীয় মেধাবী প্রতিযোগিতা নতুন করিতে একমাত্র শিল্পী হিসেবে ক এবং খ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 88 সালে ক বিভাগে ছিলাম, 92 সালে খ বিভাগে ছিলাম। এবং অভিনয় ক্যাটাগরিতে আপনার অভিনীত ফেলানি চরিত্রটি ওই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, যা আপনাকে একেবারে মানে শীর্ষ অবস্থায় একেবারে রীতিমতো তারকা শিল্পী খ্যাতি এনে দেয়। তো সেই সময়ের কথা ভাবলে আসলে কেমন লাগে? সেই সময়ের কথা ভাবলে অবশ্যই ভালো লাগে, তবে ওই সময়গুলোর কথা যদি বলেন, আমার চেয়ে মনে হয় আমার
বাবা মা এবং আমার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারাই মনে হয় সেই সময়টা বেশি উপভোগ করেছেন, কারণ যা হচ্ছিল তখন আমার জীবনে সেটা বোঝার জন্য আমার বয়সটা আসলে একটু খুবই কম ছিল। একদমই তাই। জি। তো ক ক্যাটাগরিতে কি ধরনের ছিল, মানে অভিনয় ছিল ক ক্যাটাগরি? ক শাখাতেও আমি নাচ অভিনয় দুটোই করেছিলাম। খ শাখাতে ছিল কবিতা আবৃত্তি, গল্প বলা, নাচ, ছড়া গান এবং অভিনয়। আচ্ছা আচ্ছা। তো মানে কি বলবো যে একেবারে খুব অল্প বয়স থেকে আপনি অনেকগুলো মানে আমি বলবো যে শিল্পের অনেকগুলো শাখায় আপনার বিচরণ। তো এগুলো কি একেবারে শুরু থেকেই মানে সেই অল্প বয়স থেকে আপনি মানে এগুলো শেখা শুরু করেছিলেন? আমি আসলে শুরু করেছি নাচ দিয়ে। আর একটু আগে আপনি আমার গুরু শিক্ষক তার কাছ থেকে যেমন শুনলেন, আমাদের ছোটবেলা মানে নাচ শেখা শুরুটা তো বুলবুল ললিতকলা একাডেমি থেকে, বাফা থেকে। ওখানে আমাদের পরীক্ষা হতো। পরীক্ষায় সবসময় একটা কমন কোয়েশ্চেন থাকতো যে নৃত্য কাহাকে বলে। তো ওটার ডেফিনেশনটা ছিল এরকম: সুর তাল লয় সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ভাবভঙ্গির দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। সো সেই কারণে আমার মনে হয় শুরুটা যেহেতু নাচ দিয়ে, আমার জন্য অভিনয় করাটা আসলে খুবই সহজাত এবং খুবই সহজ ছিল। কারণ নাচে কিন্তু আপনার একটা অনেক বড় অংশ হচ্ছে অভিব্যক্তি, এক্সপ্রেশন। আমরাও কিন্তু অভিনয় শিল্পীদের মতো রস নিয়ে কাজ করি। সেই কারণে নাচ থেকে অভিনয়ের ট্রানজিশনটা আসলে কারোর জন্যই খুব একটা কষ্টদায়ক হওয়ার কথা নয়, যদি মুখে জড়তাটা না থাকে। আর নাচ থেকে অভিনয় গেলে আরও একটা যেটা সুবিধা আছে, আপনি মঞ্চের শিল্পী হিসেবে এটা আরো ভালো বুঝবেন। অভিনেতা অভিনেত্রীরা না হাত নিয়ে খুব টেনশনে থাকে যে তারা হাত কোথায় রাখবে, হাত কি করবে। হয়তো মানে রিহার্সেলে তারা ব্লকিংটা সুন্দরভাবে শেখে, কিন্তু তার মধ্যেও হাত নিয়ে তারা খুব জটিলতার মধ্যে থাকে। আমার ধারণা নাচ থেকে গেলে ওই হাতের জটিলতাটা কিন্তু একেবারেই আসে। হ্যাঁ, এটা শুরুর দিকে হয়েছিল, একেবারেই এটা সত্য। এবং এটা 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 মানে প্রথম দিকে যারা মঞ্চে আমরা উঠি, মানে এটা মনেই হয় যে আসলে কি করব বা হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্য সেটা মানে কেটে যায়। তো কবিরুল ইসলাম রতন, আপনি নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যুগ্ম সম্পাদক। দেশে বিদেশে আপনার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। এই যে দীর্ঘ সময় ধরে নৃত্যকে আঁকড়ে ধরে থাকার যে বিষয়টা, মানে কেমন লাগে পেছনে তাকালে? আসলে আমার শুরুটাই ছিল আমার মায়ের হাত ধরে এই জগতে আসা। মা ছিলেন একজন প্রবীণ নাট্যাভিনেত্রী এবং মা চাকরি করতেন বাংলাদেশ বেতারে। ওই বেতারেই আসলে মার হাত ধরে গিয়ে ছোটদের আসরে ছড়া বলা, কবিতা বলা, গল্প বলা, তারপরে কলকাকলি একটা অনুষ্ঠান হতো, ওখানে শিক্ষার্থীদের আসর হতো, সেখানেও মার হাত ধরেই শুরু। তারপরে আসলে টেলিভিশনে তখন তো খুব জনপ্রিয় নৃত্যশিল্পী ছিলেন আমির হোসেন বাবু, কমল সরকার। দুর্দান্ত নাচের পারফরমেন্স দেখতাম ওনাদের। তো ওই ভালো লাগা থেকেই একসময় ভর্তি হয়ে গেলাম বুলবুল ললিতকলা একাডেমিতে। আর সত্যিকার অর্থে আমার মা এবং আমার পরিবার সবসময় উৎসাহ দিয়েছে। আমি খুব এই জার্নিটা সারা জীবন এনজয় করেছি এবং ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসাটা বোধহয় আর কোথাও মানে গড়ায়নি আর অন্য কোনো ভুবনে। এই যে আপনার ধরেন এই যে একজন নৃত্যশিল্পী হিসেবে আপনার যে ক্যারিয়ার, দীর্ঘদিনের ক্যারিয়ার, কত বছর চলছে? একদমই তো টেন্ডার এজে, ছোটবেলা থেকেই আসলে আমি নাচের সাথে জড়িত বুলবুল একাডেমির। তারপরে ওখানেই আমি শিক্ষকতা করি, প্রযোজনা বিভাগের দায়িত্ব আমাকে দেয়া হয়। তারপরে ধীরে ধীরে বিভিন্ন নৃত্য নাট্যের দলীয় নাচ করতে করতে এক সময় চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা তার মূল চরিত্রে আবার সুযোগ পেয়ে যাই এবং তারপরে যেন উৎসাহটা আরও বেড়ে যায় আমার। আর কোরিওগ্রাফির শুরুটা আসলে আমার শিক্ষিকার হাত ধরেই, রাহিজা খানম ঝুনু, নৃত্যগুরু মাতা। উনি আসলে আমাকে একদম শিক্ষকতায় নিয়ে এসেছিলেন যে না, তুমি শুধু শিখবে না, শেখাবেও। ওই সেই শেখাতে শেখাতেই কোনো একদিন দেখলাম যে না, আমি কোরিওগ্রাফি করছি। তারপরে কোরিওগ্রাফি নিয়ে অনেক অনেক চেষ্টা করি জানার। প্রচণ্ড বিশাল বড় জ্ঞান ভাণ্ডার আসলে নাচের ভুবনের, নাচের যেই আমাদের শিক্ষা, সেগুলি নিয়েও জানার চেষ্টা সারা জীবন করেছি, এখনও চেষ্টা করি। আর আমি চাই বাংলাদেশের নৃত্যকলাটা যেন আন্তর্জাতিক মানের একটা জায়গায় যেতে পারে, সেই স্বপ্নটা আমার আজীবনের। জি, নিশ্চয়ই। তো রোমান রশিদ সীতা, আপনি অনেক অল্প বয়সী বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যকলায় ভর্তি হন এবং কি ধরনের নাচ শিখেছিলেন ওই সময়?
আচ্ছা, সেক্ষেত্রে আমাকে আসলে আমার সব গুরুদের নামে একটু বলা উচিত। আমি শুরু করেছি নাচ শেখা বুলবুল ললিতকলা একাডেমি থেকে, এবং সেটা হয়েছে আমি ক্লাস 1-এ ভর্তি হওয়ার 1 বছর আগে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন বিটিভিতে একটা নাচের অনুষ্ঠান হতো, ওখানে লায়লা আন্টি নাচ শেখাতেন। তো ওটা দেখে আমি ওটা দেখে দেখে নাচতাম বাসায়। তো শখ করে আমার মা নানি আমাকে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন। আমার নাচ শেখার শুরুটা বুলবুল ললিতকলা একাডেমি থেকে। আমি নাচ শিখেছি ওখানে রাইজা খানম ঝুনু, সোহেল রহমানের কাছ থেকে। তবে তার কিছুদিন পরে থেকেই আমি নাচ শেখা শুরু করি শিবলি মোহাম্মদের কাছে। ওনার কাছে আমি একেবারে ক্লাসিক্যাল নাচ শেখা শুরু করি, এবং বাফা তো 7 বছরের কোর্স 7 বছর পরে শেষ হয়ে গেছে। শিবলি স্যারের সাথে আমরা প্রায় 11-12 বছর একটানা ওনার কাছে শিখেছি আর কি। আর বাফাতে সাধারণত সাধারণ নাচ, ফোক নাচ, কিছুটা ভরতনাট্যম, কিছুটা ক্লাসিক্যালের শাখা প্রশাখা সবকিছু। বাফা হচ্ছে কি আপনাকে একটা 360 আইডিয়া দেয় নাচ সম্পর্কে, মানে এমনভাবে আপনাকে তৈরি করে আপনি যে কোনো নাচের যে কোনো শাখায় যদি পরবর্তীতে আপনি আরো দক্ষতা অর্জন করতে চান, বাইরে কোনো জায়গায় স্কলারশিপ নিয়ে পড়তে যান বা কিছু, আপনার মানে ফ্লেক্সিবিলিটিটা বা আপনার বেসটা ওরকম থাকবে যে ওখান থেকে আপনি আবার শুরু করে ফার্দার এগিয়ে যেতে পারবেন। তবে শিবলি স্যারের কাছ থেকে যেহেতু আমরা খুব অল্প বয়স থেকে, মানে আমি ক্লাস 2 থেকে ওনার কাছে নাচ শেখা শুরু করেছি, সো অলরেডি আমাদের শাখাটা আসলে চুজ করা হয়ে গিয়েছিল। আমি ওনার কাছে কত্থক নাচ শিখেছি এবং উনি বিজু মহারাজের স্টুডেন্ট ছিলেন। ওনাদের কাছে তো আমি শিখেছি। তবে তাছাড়া যেহেতু নাচের ক্যারিয়ারটা আসলে বেশ লম্বা ছিল এবং অভিনয়ের চেয়েও সেটা অনেক বেশি পুরনো ছিল, আমি আমাদের শ্রদ্ধেয় কবিরুল ইসলাম রতন, তারপরে লায়লা আন্টি, শুক্লা সরকার, মানে কাশেম স্যার, আপনি এমন কারো নাম বলতে পারবেন না আমাদের সময়কার যার কম্পোজিশনে আমি পারফর্ম করিনি। শামিমারা, নিপা, ওনাদের ডাইরেক্ট স্টুডেন্ট না হলেও ওনাদের কাছ থেকে আসলে এত কোরিওগ্রাফি ওনাদের আন্ডারে করা হয়েছে যে ওনারা আসলে শিক্ষকের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। রাইট। কিন্তু মানে আপনি তো এনটিভিতেও অনেক প্রোগ্রাম করেছেন, মানে এনটিভির শুরু থেকেই আপনি অনেক নাচের প্রোগ্রাম নিয়েছেন এনটিভিতে, কিন্তু নাচটাকে আপনি মানে এখন কি নাচ নিয়ে কাজ করছেন আপনি? আচ্ছা, সেখান থেকে আমি একটা কথা বলি। আমার শুরুটা যেহেতু অনেক ছোটবেলায়, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে, নাচ শেখাটা শুরু আসলে আমার মায়ের আগ্রহে বেসিক্যালি। তো বড় হতে হতে তো নিজেরও একটা প্রেফারেন্স থাকে। এই কথাটা আমি যতবার বলি ততবার আমার নৃত্যগুরু শিবলি মোহাম্মদ আমার উপরে অসম্ভব দুঃখ পান, এবং হয়তো একটু কষ্টের জায়গা থেকেই দুঃখটা পান। কিন্তু আমার পার্সোনালি আমার অভিনয় করতে একটু বেশি ভালো লাগে। তবে অবশ্যই আমার অভিনয়ের যতটুকু আমি কমফোর্টেবলি কাজ করতে পেরেছি, যেটা আগে বলছিলাম, সেটা নাচের অনেক অবদান আছে। আর নাচের আসলে বাংলাদেশে সুযোগটা খুব কম। আচ্ছা, মানে আমরা যদি বিভিন্ন শাখার সাথে কম্পেয়ার করি, একজন সঙ্গীত শিল্পী অথবা একজন অভিনেতা বা অভিনেত্রী যতটুক স্কোপ পান, এভিনিউ পান, নৃত্যশিল্পীদের আসলে পরিধিটা খুবই স্বল্প, এবং এটা মনে হয় আমার যে আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই। কবির ইসলাম আপনার কাছে আসবো যে এই যে আপনার পরিচালনায় অসংখ্য নৃত্য, কি বলবো, যে খণ্ড নৃত্য এবং নৃত্যনাট্য দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, এবং আপনি কি বলবো যে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের 25 বছর পূর্তিতে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মহুয়া এবং পাশাপাশি প্রকৃতির আশীর্বাদ নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। ছোট্ট করে একটু শুনতে চাই। আসলে মহুয়াটা অনেক লম্বা জার্নি ছিল। আমি আসলে মহুয়া নিয়ে স্বপ্ন দেখেছিলাম। রাশিয়াতে গিয়ে ওদের আপনার সোয়ান লেক দেখার পরে আমার মনে হয়েছিল যে আমাদেরও তো এরকম বিশাল সাংস্কৃতিক ভান্ডার আছে। এবং আমি কোথাও শুনছিলাম যে আপনি দীর্ঘ 9 বছর বা 12 বছর ধরে কাজ করেছেন। হ্যাঁ, আমি মহুয়াটা তৈরি করেছি 12 বছর। 12 বছর আমি কাজের ফাঁকে ফাঁকে এটার স্ক্রিপ্ট করা, তারপরে মিউজিক করা, তারপরে মঞ্চস্থ করতে আমার লেগে গেছে 12 বছর। আর আমি নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের 25 বছর পূর্তি যেটা করলাম আমরা রজত জয়ন্তী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, ওই সময় মহুয়া আমি 2 দিন মঞ্চস্থ করলাম। আর মহুয়ার একটা প্লাস পয়েন্ট যেটা হলো, খুব সুন্দর অনুভূতি। মহুয়াতে বিশাল যে নৃত্যের দল কাজ করেছে, সবাই বাংলাদেশের বিখ্যাত, সব সিনিয়র শিল্পীরা, বিশেষ করে আপনি এবং সাদিয়া ইসলাম মৌ কাজ করেছে, এবং আমাদের সিনিয়র নৃত্যশিল্পীরা সবাই, মানে সদ্য প্রয়াত জিনাত বরকতুল্লাহ থেকে শুরু করে কেউ বাকি ছিল না। আর এখানে ইনভলভমেন্ট ছিল আরো অনেক বিখ্যাত গুণী শিল্পীদের,
যারা কিনা হয়তো বা আগামীতে নাচের গান আর গাইবে না, এবং অনেকে নেই। জি, যেমন শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর দা, আমাদের গানের পাখি সাবিনা ইয়াসমিন আপা, রথীন্দ্রনাথ রায়, কিরণচন্দ্র রায়, ফাতেমাতুজ জোহরা, সুজিত মুস্তাফা, বেবি নাজনীন, মনির খান, সব বড় বড় শিল্পীরা বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছে। আর আমি পুরো রেকর্ডিংটা কলকাতায় করেছি। আর সবচেয়ে বড় পাওনা যেটা, যে বাংলাদেশের লোকসঙ্গীতের সম্রাট ওস্তাদ আলাউদ্দিন আলী, উনি আমার এটার মিউজিক ডিরেকশন করেছেন। আর তো এর পরবর্তীতে আসলে আমি প্রোডাকশনটা রেগুলার করতে পারছি না। আপনি যেটা বললেন রেগুলার অন্যান্য কাজ হয়তো হচ্ছে, অন্যান্য নৃত্যনাট্য, এটা এত ব্যয়বহুল আর স্পন্সরশিপের এত অভাব আমাদের এখানে। আমাদের কালচারকে প্রমোট করার মতো স্পন্সরশিপ পাই না আমরা, এই কারণে হয়ে উঠছে না। ছোট কথা অ্যাড করতে চাই, যেহেতু ওনার কনসেন্ট্রেশনটা নাচেই, আমি যেহেতু মোটামুটি আমাদের বাংলাদেশি মিডিয়ার সব ক্ষেত্রে কিছুটা বিচরণ করেছি, আমি আপনাকে একটা কথা বলতে পারি, নাচের ক্ষেত্রে না, এই ক্ষেত্রে নৃত্যকলার ক্ষেত্রে আমাদের পরিশ্রমের জায়গাটা এবং ব্যয়ের জায়গাটা অন্য যে কোনো শাখার চেয়ে বেশি। পরিশ্রমের জায়গাটা আমি বেশি বলছি কেন, কারণ হচ্ছে কি, আমি দেখা যায় যে এখন তো অবশ্যই আগে একটু কম থাকলে এখন অনেক বেশি। যে আপনি ধরেন একটা নাটক করবেন, আপনার স্ক্রিপ্টের জন্য আলাদা লোক পরিশ্রম করছে, আপনার ডিরেকশনের জন্য যিনি আছেন তার পিছনে বিশাল বড় একটা টিম আছে, তার 3 জন অ্যাসিস্ট্যান্ট আছে যারা সব দৌড়াদৌড়ি করছে। কিন্তু নাচের ক্ষেত্রটা না এখনো ওই যে আপনাদের মঞ্চ নাটকের মতো, মানে যারা পারফর্ম করে তারাই স্টেজ ঝাড়ু দেয়, তারাই কস্টিউম বানায়, তারাই কাপড় সেলাই করে, তাদের মারাই মেকআপ করে দিচ্ছে। মানে এখানে আসলে ওই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয় না, এই জন্য পরিশ্রমের জায়গাটাও অনেক বড়। আর আপনি দেখেন, আপনি যদি একটা গ্রামের নাটক করেন, আপনি কিন্তু একটা আপনার বাসার যে কর্মী আছে তার একটা কাপড় নিয়ে আপনি পরে শুটিংটা করে ফেলতে পারছেন, সেখানে আপনার কোনো কস্টিং নাই। বাট একটা মিনিমাম একটা নাচের পোশাক তৈরিতে যে পরিমাণ অর্থ যায়, সেটা তো আবার সবকিছুরই তো আসলে একটা বাণিজ্যিক দিকও আছে। শখ করে আর কতক্ষণ মানুষ নিজের একেবারে অল্প করে মানে বললে মানে বলা যায় যে একেবারে যে প্রফেশনালিজম যে ব্যাপারটা, পেশাদারিত্বের জায়গাটা আসলে তৈরি হয়ে ওঠেনি। আপনি মঞ্চ নাটকে বলেন বা এই মাধ্যমের অন্য যে সমস্ত মানে বিষয়গুলো আছে, মঞ্চে যে সমস্ত আপনার পারফর্মিং আর্টের যে জায়গাগুলো, যেমন ওনাকে কিন্তু স্ক্রিপ্ট নিজেরটা নিজে করতে হলো। একজন ডিরেক্টর বা এখন এখানে যদি আপনি একটা চলচ্চিত্র বানান, আপনি কি করবেন? আপনি 4টা মিটিং করে কিন্তু একজনকে দায়িত্ব দিয়ে দিবেন যে বাবা তোমার স্ক্রিপ্টের দায়িত্ব পুরাটা, আমি আবার রিভিউ করব, বাট দায়িত্বটা তোমার। ওই জিনিসটা কিন্তু নাচের ক্ষেত্রে খুব একটা নাই। শুধুমাত্র মানে স্পন্সরশিপ বা আমাদের পৃষ্ঠপোষকতা যেটা বলে, এর অভাবেই আসলে নাচ অনেক দূর যেতে পারছে না। জি, আমি সেটাই বলছিলাম, পুরোটাই আমরা করছি ভালোবেসে। যে এই যে বাংলাদেশের নিজস্ব ধারার নাচকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে আপনার বিশেষ মানে অবদান রয়েছে। এবং আমি কি বলবো, যে বিশ্বের প্রায় 50টি দেশে আপনি আমাদের এই কাজ নিয়ে ঘুরে বেরিয়েছেন। তো এত দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যদি জানতে চাই, কতটা এগুলো আমাদের নৃত্যকলা বা এর সীমাবদ্ধতাগুলো কোথায় ছিল? আমাদের বাংলাদেশের না একটা স্বকীয়তা আছে নৃত্যকলায়, হ্যাঁ, সঙ্গীত সব কিছুতে একটা স্বকীয়তা আছে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় গেছি সাংস্কৃতিক দলে, আমরা দেখেছি যে আমরা বিশ্বের যে অনেকগুলো দল কোনো ফেস্টিভ্যালে গেছি, বাংলাদেশ কেন যেন ওখান থেকে একটা আলাদা একটা বৈচিত্র্যময় একটা রূপ নিয়ে ফুটে গেছে, মানে ফুটে উঠেছে। বাংলাদেশের টিপিক্যাল শাড়ি, তারপরে গহনা, আমাদের যে লোকনৃত্য, বেশিরভাগই লোকনৃত্য এখানে প্রাধান্য পায়, আমাদের দেশীয় লোকনৃত্য, আমাদের প্যাট্রিয়টিক দেশের যে নাচগুলো। তো আমরা না সবসময় দেখেছি যে মানুষ একদম মানে পাগলের মতো আমাদের গ্রহণ করে নেয়, যে বাংলাদেশের কালচার এত সমৃদ্ধ। বিভিন্ন পত্রপত্রিকা বিদেশে আমার অনেক কালেকশন আছে। কোনো একটা দেশে একবার লিখেছিল যে পুয়ার কান্ট্রি রিচ কালচার, মানে এত ভাল লেগেছিল যে আমাদের দেশটা তখন এত এগোয়নি। এখন তো আমরা অনেক জায়গায় আমরা দেশে আমরা মানে গর্ব করে বলতে পারি আমাদের সংস্কৃতি, আমাদের ক্রিকেট, অন্যান্য শাখায়। ওই সময়টা না আমরা এমনও হয়েছে যে বাংলাদেশের এত সুন্দর সংস্কৃতি, আমার মনে আছে নরওয়েতে একবার নরওয়েজিয়ানরা বলছিল বাংলাদেশটা কোথায়। হ্যাঁ, ওইটা 80-র দশক হবে। তো আমি হাতে আঙুলে এভাবে বলেছিলাম, এটা হচ্ছে এই দেশ, এটা হচ্ছে ওই দেশ, এই জায়গাটা বাংলাদেশ, এটা আমাদের। তো আমরা বাংলাদেশকে চিনিয়েছি, এই লাল সবুজকে বিভিন্ন দেশে আমরা চিনিয়েছি এবং আমরা প্রচার করেছি যে বাংলাদেশকে দেখো তোমরা, ওই জায়গাটায় আমরা সার্থক। নিঃসন্দেহে। তো আমি একটু একেবারেই আমাদের সময় স্বল্পতা রয়েছে, তো আমি রোমানা রশিদ ঈশিতার কাছে আসতে চাই যে আপনি কি বলবো, এক সময় আপনি ছোট পর্দার একেবারে অসম্ভব জনপ্রিয় নায়িকা হয়ে উঠলেন
একে একে অসংখ্য জনপ্রিয় নাটকে আপনাকে দেখলাম আমরা, কিন্তু 2007 সালে আপনি আবার একটি চ্যানেলের মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি নিলেন। না, 2004-এ। 2004-এ? আচ্ছা, তো এত জনপ্রিয় একজন শিল্পী হঠাৎ করে চাকরিতে যেতে হলো কেন? আমি সবসময় আসলে বলে আসছি আমি না খুব ডিসিপ্লিন পছন্দ করি। আর যেহেতু আমরা যারা মিডিয়াতে আছি আমরা জানি যে আমাদের কাজটা শুরু হয় একটা টাইমে, কিন্তু শেষ হওয়ার কোনো সময় নেই। এটা ধরেন লাইভ শো জন্য এটা নিয়ে আক্ষেপ ছিল না, এটা নিয়ে মানে আমি বলতে চাচ্ছি যে আপনার লাইভ প্রোগ্রামটা আপনি আধা ঘন্টায় শেষ করবেন, বাট যদি আপনি ক্যামেরার পিছনে কাজ করেন বা আপনি যদি নাটকে কাজ করেন তাহলে শুটিংটা শুরু হচ্ছে আপনার 11টায়, বাট এই শুটিং 1টাও শেষ হতে পারে, 2টাও শেষ হতে, 3টাও শেষ হতে পারে। আমার যেহেতু ডিসিপ্লিনটা ভালো লাগতো, আবার আমার মিডিয়াটাও ভালো লাগতো, সেই কারণে আসলে আমার চাকরিতে যাওয়া। চ্যানেলই একটা কাজ করেছি আমি, যে আমি মিডিয়াতে আছি কিন্তু আমি জানি যে আমার অফিস এই টাইমে শেষ হবে এবং আমি বাসায় যাব। আমার ওই আনলিমিটেড সময়ের জন্য মানে ভালোবাসার একটা জায়গা থেকেই তো এখানে সবাই আমরা কাজ করি, ভালোবাসা না থাকলে আসলে মিডিয়াতে কাজ করা সম্ভব হয় না। তার সাথে আমার আবার ডিসিপ্লিনটাও পছন্দ। জি, নিঃসন্দেহে। আমি ছোট্ট করে একটু জানতে চাইবো কবির হোসেন রতনের কাছে, যে প্রায় একটা অভিযোগ শোনা যায় যে আপনারা যারা অপেক্ষাকৃত সিনিয়র শিল্পী রয়েছেন তারা, মানে নাচের ক্ষেত্রে আমি বলছি, যে অপেক্ষাকৃত জুনিয়র শিল্পীদের জায়গা ছেড়ে দিতে চান না। এটা আমি আপনাকে বলছি না, আমি সামগ্রিক অর্থে বলছি। এটা কতটা সত্য? আমি এটার একদমই সম্পূর্ণ মানে বিরোধিতা করছি, একদমই আপনার সাথে একমত নই। কারণ আমার হাত দিয়ে বাংলাদেশে অনেক নৃত্যশিল্পী তৈরি হয়েছে, অনেক তারকা শিল্পী তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি সবসময় স্পেস দিয়েছি। আর আমার মনে হয়েছে যে আমি একজন শিক্ষক পাশাপাশি একজন অভিভাবক, লাইক বাবা। তো আমার সন্তানের জন্য ফ্লোর ছেড়ে দেওয়া, ওদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি আজীবন সেটা করে গেছি। আর অন্যরা যারা হয়তোবা সুযোগ পায়নি, কারো অভিযোগ থাকতেই পারে, যারা সুযোগ দেয়নি তাদের অভিযোগ থাকতেই পারে। আমি মনে করি আসলে সবসময়ই নতুন প্রজন্মের কাছেই আমাদের যেতে হবে, আমাদের ওদের হাতেই আমাদের ছেড়ে দিতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এত আসলে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে এবং এত কষ্ট করে আপনারা দুজনে এসেছেন, এই জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এনটিভি পরিবারকেও ধন্যবাদ। এনটিভির পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের যাত্রা এবং ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। জি, নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বিখ্যাত আমেরিকান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অ্যাগনেস ডি মিল এর মতে নাচ মানে নিজের থেকে বেরিয়ে আসা। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।